নমস্কার, আমি সঙ্গীতা সেনগুপ্ত। সিকন ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। এর মধ্যে আপনারা জেনে গেছেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা শুরু করেছি মাধ্যমিক টিপস 2026। বিভিন্ন বিষয় নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা হচ্ছে, কিভাবে আরো বেশি নাম্বার তোলা যায় এবং বাচ্চারা আরো ভালো রেজাল্ট করতে পারে। আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছেন কোচবিহার টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় লিটন স্যার, লিটন দাস মহাশয়। আপনাকে স্বাগত জানাই সিকন ক্লাসরুমে। এবং স্যারকে দেখে বুঝতে পারছেন আজ আমরা মাধ্যমিকের সব থেকে ভয় হয় ছাত্রছাত্রীদের যে বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, গণিত। তো এখন আমরা সরাসরি চলে আসছি স্যারের কাছে। আপনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সম্পূর্ণ সিলেবাসটা একটু আলোচনা করে দিন এবং তারপর ধাপে ধাপে আমরা এগোবো কি করে ওরা আরো ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। শুরু করছি 2026 মাধ্যমিক এর কিছু সাজেশন এবং কিছু আলোচনা। শুরুতেই যেটা বলবো যে 2026 ফেব্রুয়ারির 9 তারিখ এই গণিত পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই বিষয়ে আমাদের কি কি করণীয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই যে 90 মার্কসের পরীক্ষা হবে, সেটার উত্তরপত্র আমরা কিভাবে লিখব এবং সম্ভাব্য প্রশ্ন কি কি আসতে পারে এই সম্বন্ধে আমি খুব সামান্য পরিমাণ কয়েকটা কথা বলছি। প্রথমেই আমরা চলে যাব যে আমাদের পরীক্ষাটা 90 নম্বরের রেগুলার যারা, তো সেক্ষেত্রে আমাদের কোশ্চেন নাম্বার 1 এখানে 6টা এমসিকিউ থাকে। এখানে কিন্তু প্রশ্ন বিভাজনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমরা জেনে গিয়েছো, তবুও স্যার একবার সম্যক ধারণাটা দিয়ে দিক। তোমরা কাগজ পেন নিয়ে বসে পড়ো। 6টা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে এবং 6টাই করতে হয়। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা কোনো অপশন পাবে না। অতএব এবং প্রশ্নপত্রে কিন্তু বলা থাকে যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4 এই কোশ্চেনগুলো প্রশ্নপত্রের প্রথম দিকেই করতে বলা থাকে। তো ছাত্রছাত্রীদের ভয়ের কিছু নেই। যদি দেখা যায় সে পারে নাই, তাহলে কিন্তু পেছনে লিখতেও পারে, পেছনেও লিখতে পারে, বা ওই জায়গাটা ফাঁকা রেখে দিলে কোনো যায় আসে না। এক্ষেত্রে 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকে এমসিকিউ টাইপ, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র উত্তরটা লিখলেই হয়। এখানে কোনো খসড়ার প্রয়োজন পড়বে না, অর্থাৎ অঙ্কটা করার কোনো দরকার নেই। এখানে আবার একটা জিনিস ছাত্রছাত্রীরা যেটা করে, অনেক সময় চালাকি করে করতে পারে যে ধর একটা কোশ্চেনে তো 4টা অপশন আছে, 4 পাতায় সে 4টা অ্যান্সার লিখলো, তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না, নেবে না। তুমি প্রথমে যেটা করলে সেই উত্তরটাই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বা এক্সামিনার ওটা কিন্তু ইভালুয়েশন করবে। শিক্ষক কিন্তু পরীক্ষা কিন্তু বোকা নয়। হ্যাঁ, ঠিক বুঝে আমি যাবেন। 4 পেজে 4টা লিখে দিলাম, সেটা হবে একদমই না। এবং 2 নম্বর কোশ্চেনে যেটা থাকে শূন্য স্থান পূরণ, সেক্ষেত্রে শুধুমাত্র আমি যদি কোশ্চেন নাম্বারটা দিয়ে অ্যান্সারটা লিখি তাহলে পরেই হবে। আচ্ছা। এবং তারপরে রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 3 যে সত্য মিথ্যাগুলো থাকে। এই সত্য মিথ্যায়ও ওই একই, যদি কেউ চালাকি করে করতে চায় যে প্রথম পেজে সত্য আবার ওই প্রশ্নের পরের পেজে মিথ্যা লিখলে হবে না। আমাদের প্রথমে যেটা তুমি লিখলে রাফ করে দেখানোর প্রয়োজন না, আছে? এগুলো রাফের কোনো প্রয়োজন নেই। আচ্ছা। শুধুমাত্র মার্কস আছে 1 এবং মাধ্যমিকে কিন্তু কোনো পার্শিয়াল মার্ক হবে না, পার্শিয়াল মার্ক নেই, ফুল মার্কসই দিবে। আমি যে জায়গাটা বলতে চেয়েছিলাম যে একটা কোশ্চেন 3-এর A নম্বর কোশ্চেনটা তুমি প্রথম পেজে লিখলে সত্য, তারপরে পেজ লিখলে মিথ্যে, তাহলে তো তোমার তো শিওর যে একটা না একটা হবে, কিন্তু আমরা পরবর্তীটা গ্রাহ্য হবে না। এবার ওই 4 নম্বর কোশ্চেনগুলো যেটা থাকে, যেখানে আমার কোশ্চেন থাকে হচ্ছে 12টা, সেখানে তোমাকে 10টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে হয়। সেই 10টা কোশ্চেনের অ্যান্সারের মধ্যে তোমাকে এইখানে অঙ্কগুলো করে দিতে হবে, অর্থাৎ 2 নম্বরের আছে, এইখানে কিন্তু তোমাকে অঙ্কগুলো করতে হবে।
এবার কারো যদি মনে পড়ে যে না আমি অঙ্কটা পরীক্ষার আগে শুরু করার আগে আমি দেখে গেছি যে আমার অ্যান্সারটা জানা আছে কিন্তু অঙ্কটা আমি করতে পারছি না, সেক্ষেত্রে সে যদি শুধু উত্তরটা লিখে আসে তাহলে কিন্তু সে 1 নম্বর পাবে। আচ্ছা, অর্থাৎ এখানে খসড়া পার্ট না করে নম্বর, পার্ট পার্ট নম্বর মার্কস আছে। হিসাবে ও 1টা নম্বর এখানে তাহলে তোমরা জেনে পেয়ে গেলে যাবে। যে পার্ট নম্বর আছে। এবারে যে কোশ্চেন নাম্বার 1 আমার এমসিকিউ টাইপ, 2 নম্বরে শূন্যস্থান, 3 নম্বরে সত্য মিথ্যা, 4 নম্বরে আমার শর্ট প্রশ্ন চলে গেল। এবার এখানে শর্ট প্রশ্নের এই যে 90% যে সরি বলুন 40% যে মার্কস আমার থাকে, 90-র মধ্যে 40% হচ্ছে 36 মার্কস আমার কিন্তু এই শর্ট প্রশ্নের মধ্যে থাকে। প্রথমটায় 6, তারপরটায় 5, তারপরটায় 5, 6 5 11, 5 16 আর হচ্ছে এখানে 20, এই আচ্ছা। 16 36 40% মার্কস কিন্তু এখানে হয়ে গেল। 36 পাওয়া তাহলে কোনো ব্যাপারই না, একটু একদম যদি মনোযোগ সহকারে পড়া যায় কোনো অসুবিধাই নেই। আর সেক্ষেত্রে বলবো যে একটা পার্ট হয়ে যাওয়ার পর, একটা অঙ্ক করে যাওয়ার পর সেইখানে যদি লাইন টেনে দেয় তাহলে এক্সামিনার বুঝে গেল যে ওই জায়গাটায় আমার অঙ্কটা শেষ, এবং খাতাটার ইসেটাও অনেকটা বাড়ে আর আচ্ছা। দেখতে সুন্দর হয়। হুম। সর্বোপরি আমাদের আরেকটু বলবো যে আমাদের যে কোশ্চেন নাম্বার 4-এর পরে যে কোশ্চেন নাম্বার 5 রয়েছে আমাদের, সেই কোশ্চেন নাম্বার 5 থাকে আমাদের পাটিগণিত থেকে। অর্থাৎ পাটিগণিতের যে ওই চক্রবৃদ্ধি সুদ, সমাহার হ্রাস বৃদ্ধি এবং সরল সূত্র অংশীদারি কারবার। আচ্ছা, এই বছরে এই- গুরুত্বপূর্ণ কোনগুলো, মানে গত বছর যে টিপস গুলো দেওয়া হয়েছিল সেগুলো চলে এসেছিল এবং আমরা ফিডব্যাক পেয়েছিলাম, ছাত্রছাত্রীরা ভীষণই আপ্লুত। তো এই বছরের জন্য স্যারের কাছে অনুরোধ করব যে পাটিগণিত থেকে ঠিক কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এইবার আমি বলবো যে আমাদের যে কটা চ্যাপ্টার আমি বললাম সেখান থেকে কিন্তু সরল সুদ কষা থেকে খুব ইম্পর্টেন্ট, মানে খুব ভালো, ওইখান থেকে একটা অঙ্ক এবার থাকবেই, এই আমরা এটা ধরে নিতে পারি। আচ্ছা, একটা ট্রেন্ড আমরা দেখেছি যে যেটা গত বছর চলে এসেছে সেটা এবছর আসে না, সাধারণত আসে না, ছাত্রছাত্রীরা কি ওই ট্রেন্ডটা ফলো করতে পারে? যে মোটামুটি করতে পারে। এটা আমি বলো যারা মিডিওকার সাধারণ স্টুডেন্টের আচ্ছা। জন্য, হুম। কিন্তু যারা আমার টার্গেট 100-তে 100 পাওয়ার, 100 তাদের ক্ষেত্রে কিন্তু এই সাজেশনটা নয়, তারা কিন্তু সব করতে হবে, তারা সব করবে। এবং এই যে কটা চ্যাপ্টার বললাম এখান থেকে আমার 2টো কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন অ্যান্সার আচ্ছা। করতে হবে, এবং সেক্ষেত্রে অপশন পেয়ে যাচ্ছে, অপশন একটা দুটোর মধ্যে একটা করতে পারবে। এবং যদি অঙ্কটা ও পার্ট মার্কও করে আসে তাহলে কিন্তু কিছুটা নম্বর তো পেয়ে কিছুটা যাবে। নম্বর পেয়ে যাবে। হুম। যেমন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের মাথায় রাখতে হবে যে সেখানে কিন্তু আমাকে ফর্মুলাটা লিখে তারপরে অঙ্কটা করবে। অনেক সময় ফর্মুলাটা লেখার জন্য একটা হ্যাঁ, নম্বর হ্যাঁ, থাকে, তাহলে বুঝতে পেরেছো, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, তাহলে একটা চক্র। a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। হুম। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু লিখে তারপরে করবে, কারণ এই ফর্মুলার জন্য বরাদ্দ কিছু নম্বর থাকে। আচ্ছা, তাহলে কোন ফর্মুলার উপর অঙ্কটা বেস করছে হ্যাঁ, সেটা দেখাতে হবে লিখে ছাত্রছাত্রীদের। করলে এটা পরে এটা কিন্তু কিন্তু ভালো হয় মাস্টারমশাই জিনিসটা। খুব গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের দিয়ে দিলেন, যে এই ফর্মুলাটা তুমি জানো কিন্তু অনেক সময় দেখা যায় যে সে খাতায় ওটা লিখছে না, তখন কিন্তু নাম্বারটা চলে যাবে। আচ্ছা, স্যারের কাছে অনুরোধ করব কিছু একটু শর্ট টাইপ ট্রিক্স দিতে, এবার শর্ট হ্যাঁ, টাইপ ট্রিক্স বলতে কারণ সময় হাতে খুব কম, আচ্ছা, ওদের short tactics আরো আমি একটু কিভাবে উন্নত করবে। বলছি, আরো খুব উন্নত করার খুবই সহজ যে জিনিসটা যে রয়েছে, যারা একেবারে মানে বিলো কোয়ালিটি স্টুডেন্ট বা যারা শুধুমাত্র আমার 5 মার্কটা হলে হয়ে যায়, তাদের জন্য এইটুকুন এই টিপস বলবো যে তারা শুধুমাত্র ওই কিছু কিছু উপপাদ্য খুব কমন ধরে ধরে সেটা যদি পড়াশোনা করে তাহলে ওইখানে 5 পেয়ে যাবে। সম্পাদ্যটা আছে ওইখানে 5 পাবে, কারণ জ্যামিতিতে আমার টোটাল 22 নম্বর থাকে। এই 22 নম্বরের মধ্যে উপপাদ্য, বইয়ের উপপাদ্য থাকে হচ্ছে 5, 2টো উপপাদ্য থাকবে, একটা করতে হবে। এবারের জন্য যেগুলো আমরা বলবো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটা যদি একটু দেখে রাখে, বা লিখে নাও, হ্যাঁ। সদৃশ্যতা যে উপপাদ্যটা আছে, থিওরেমটা আছে, সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ্য এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এই যে জাতীয় থিওরেমটা, বা ওই
বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেগুলো এবার খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ বাচ্চা আমার এই যে 4-5টা উপপাদ্য বললাম যেগুলো গুরুত্বপূর্ণ পড়লে কিন্তু সে পেয়ে যাবে। এবং সম্পাদ্যর ক্ষেত্রে বলি, সম্পাদ্য তোমাদের কোশ্চেন নাম্বার 11-তে থাকবে, না 10 নম্বরে থাকবে, 11 নম্বরে থাকবে, মার্কস থাকবে 5, দুটো সম্পাদ্য থাকবে এবং দুটোর মধ্যে একটা কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট বা হট ইম্পর্টেন্ট যেটাই বলেন, যেমন আমাদের মধ্য সমানুপাতি এবার কিন্তু চলে এসেছে, ওইটা যদি বাদ দিই তাহলে আমার সবচেয়ে আশার মতো একটা সম্পাদ্য 5 জনরা পেতে পারো, যে ওই যে বৃত্তের স্পর্শক অঙ্কন, বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শকই হোক বা একটি স্পর্শকই হোক অঙ্কন, ওইখানে কিন্তু একটা থাকবেই। আরেকটা বলবো হচ্ছে একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এই দুটো যদি কেউ করে যায় তাহলে কিন্তু সে 5 পেয়ে যাবে, একেবারে মানে লোয়ার কোয়ার্টিটি স্টুডেন্টদের যে আমরা পাস তাহলে করলেই চলে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের মাথা থেকে অনেকটা ভার কিন্তু স্যার কমিয়ে দিলেন। একদম। আরো যেটা বলবো যে আমাদের যে এক্সট্রা উপপাদ্য থাকে, এটা কোশ্চেন নাম্বার আমাদের 10-এ থাকে, এক্সট্রা নিয়ে খুব মাথা ব্যথা থাকে, খুব মাথা ব্যথা। এবং এক্ষেত্রে আমি বলবো যদি আমার কমন নাও আসে, আমি যে পড়ে গেছি আসে নাই, তাও কিন্তু আমি 1টি নম্বর এখান থেকে পাবো। কিভাবে পাবো? কোশ্চেনের মধ্যে যা বলা আছে সেটাকেই আমি আমার ভাষায় লিখে দিয়ে আসবো, অর্থাৎ প্রমাণ্যর আগে অবধি তো আমি পারি, সেটা যদি আমি লিখে দিই, আমি যদি একটা ধরো বৃত্তস্থ একটি প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, সে এরকম বললো, তাহলে আমি একটা বৃত্তস্থ সামান্তরিক একে শুধুমাত্র লিখে এটা একটা বৃত্ত সামান্তরিক প্রমাণ করতে হবে এটা একটি আয়তক্ষেত্র, তাহলেই আমার ওখানে 1 নম্বর থাকে, 1 নম্বর কিন্তু থাকবে। আচ্ছা। আর উপপাদ্যের ক্ষেত্রে আমি আরেকটা কিছু টেকনিক বলবো, যে উপপাদ্যটা যখন করতে যাবে স্টুডেন্টরা তখন অবশ্যই যেন খাতা বা পেজের থেকে শুরু করে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ শেষ হতে হতে ডান দিকে চলে আসবে। হ্যাঁ, ডান দিকে চলে আসবে, বলে দেবেন মাস্টার মশাই, তা না হলে কিন্তু বারবার ওকে পেজ উল্টাতে হবে এবং পেন্সিল দিয়ে আঁকতেই বলবো। আর পরীক্ষকের ক্ষেত্রেও সুবিধা হয় দেখতে, কারণ খাতা যিনি দেখবেন তিনি একবারে দুটো পেজে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এবং আরেকটা কথা এখানে, যেইভাবে তুমি নামকরণ করবে সেইভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে, মানে স্টেপগুলো ওইভাবে ফলো করতে হবে। উপপাদ্যটা লিখলো এবিসিডি দিয়ে, ও কিন্তু লিখছে পিকিউআরএস দিয়ে, তাহলে কিন্তু একেবারে জিরো, সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর পাবে না, কিন্তু চলবে না। বা তুমি যদি মুখস্থও করো তাহলে ছবিটা সমেত মুখস্থ করো, ছবিটা যেরকম আছে ওইভাবে লিখে দিয়ে আসতে হবে। আর মনে রাখবে ওই ছবিটা যদি আমি সঠিক অঙ্কন করতে পারি তাহলে কিন্তু 1 নম্বর দেয়, এবং প্রামাণ্যের উপরে যদি আমি লিখতে পারি তাহলে আরেকটা 1 নম্বর, এবং প্রমাণের জন্য থাকে আমার হচ্ছে 3 নম্বর। এরকম কিন্তু পার্ট মার্ক কিন্তু এই জ্যামিতির ক্ষেত্রে থাকে। আচ্ছা মাস্টার মশাই, অঙ্কের ক্ষেত্রে কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে, যে সমস্ত অধ্যায়গুলো কঠিন সেগুলোর সম্পর্কে আরো ধারণা কি করে ওদের কাছে স্বচ্ছ হবে। এবার আমাদের ম্যাথে কঠিন বলে তেমন কিছু আমি বলবো না, কারণ আমার পক্ষে হয়তো জিনিসটা কঠিন কিন্তু ওদের সহজ, কিন্তু তাদের পক্ষে হয়তো কঠিন, কিন্তু সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করব স্টুডেন্টদের জন্য একটু যদি সাজেশন দিতেন। যেমন বীজগণিতে আমাদের 3টে বড় কোশ্চেন থাকবে 9 নম্বর, 3 3 3। এবার ওইখানে ওই কঠিন স্টুডেন্টরা ওই ভেদটাকে কেন বা কঠিন ধরে, আমার ভেদের কঠিন দরকার নেই আমার করার, কারণ ভেদের সাথে করণীর অপশন থাকে, তাহলে সে করণীটা করলো, ভেদের আর করণীর মধ্যে অপশন পেয়ে গেল। এবার তারপরে বীজগণিতে যেমন সমাধান, বইয়ের যে সমাধানগুলো আছে, উদাহরণের যে সমাধানগুলো, ওইগুলো যদি করে আসে ওইটার সঙ্গে কিন্তু একটা অপশন থাকে বাস্তবিক প্রয়োগ দিয়ে। আমি আবার বলবো যে বাস্তবিক প্রয়োগটা না করে যদি বইয়ের সমাধানগুলো করে তাহলে কিন্তু 3 নম্বর এখানে পেয়ে যাবে, খুব ইজি চ্যাপ্টারটা। অর্থাৎ এই যে সমাধান এই চ্যাপ্টারটা করো। বীজগণিতের ক্ষেত্রে তারপরে তোমার রয়ে গেছে ওই অনুপাত সমানুপাত, একমাত্র চ্যাপ্টার যেটা অনুপাত সমানুপাত বা স্টুডেন্টরা কে মেথড বলে, ওই একটা চ্যাপ্টার থেকে কিন্তু 2টো কোশ্চেন আসে, এই 2টো থেকে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হয়। আচ্ছা, তাহলে তো অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, আমাদের ওইটা কোশ্চেন নাম্বার 7-এ থাকে অনুপাত সমানুপাতটা, আর 6-এ থাকে আমার হচ্ছে ওই বীজগণিতের এই সমাধান, 3 নম্বর থাকে। এক্ষেত্রেও বলি সমাধান যদি কিছুটা পার্ট যদি সঠিক করতে পারে তাহলেও কিন্তু কিছু নম্বর
পাওয়া যায়, 3 নম্বরের মধ্যে কিছু একটা পার্ট দেয়, অবশ্যই সেটা কিন্তু সঠিক হতে হবে। এইভাবে ওরা যদি করে। এবং রাশি বিজ্ঞান আরো একটা সহজ। হ্যাঁ, রাশি বিজ্ঞান নিয়ে আমাদের দপ্তরে প্রশ্ন এসেছে যে বেশ কিছু ছাত্রের টেস্টে মোটামুটি 90-এর কাছে, 90-এর পরীক্ষার মধ্যে 80-তে গিয়ে থেমে গিয়েছে রাশি বিজ্ঞানের জন্য, কিছু নাম্বার চলে গিয়েছে। নয় কিন্তু তো ওরা সেই রাশি বিজ্ঞানের চ্যাপ্টারটা ওদের কাছে নতুন, তো সেটা কেমন ভাবে আর উন্নত করতে পারে? রাশি বিজ্ঞান চ্যাপ্টারটার ক্ষেত্রে বলবো নতুন ছাত্রছাত্রীদের কাছে, এবং এটা আমি বলবো সবচেয়ে সহজ একটা পার্ট ম্যাথের, এবং এখানে যদি কিছু টেকনিক সহকারে পড়াশোনা করে, যেমন এবার এই টেকনিক গুলো একটু বলে দিন। এবার শুধুমাত্র ওজাইভটা কিন্তু তোমরা বাদ দিতে পারো। 4টে চ্যাপ্টার আছে আমাদের, গড়, তারপরে মধ্যমা, আর হচ্ছে সংখ্যাগুরু মান, ওজাইভ। এই 4টা চ্যাপ্টার থেকে আমাদের 3টা কোশ্চেন থাকে এবং করতে হয় যে কোনো 2টো। আচ্ছা, তাহলে আমি যদি ঠিক করে নিই যে আমি ওই চ্যাপ্টার, কিন্তু একেবারে নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তোমাদেরকে সাজেশন করব যদি সংখ্যাগুরু মানে চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ ওইখানে থাকে তাহলে সেটাকে ফার্স্ট অ্যাটেম্প করার জন্য, কারণ ওইখানে যে ফর্মুলাটা রয়েছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F2 ইন্টু F0 F2 মাইনাস F0 ইন্টু H, এই যে ফর্মুলাটা, শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু অঙ্কটা সহজে করতে পারবে। মধ্যমা নির্ণয়ের তুলনায় এই সংখ্যাগুরু মানটা বের করা অনেকটা ইজি, কারণ মধ্যমাটা বের করতে গেলে তোমাকে n/2 অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা বের করে নিয়ে তারপরে তোমার মধ্যমা সেটা হিসাব করতে হবে। আর সংখ্যাগুরু মানে কি হবে, শুধুমাত্র তুমি দেখবে কোন জায়গায় পরিসংখ্যাটা বেশি আছে, বাস ওইটাই সংখ্যাগুরু শ্রেণী, এবং চটচট অঙ্ক করা শুরু করো, অনায়াসে হয়ে যাবে। তাহলে মানে ভয়ের কিছু নেই, তোমরা একেবারে এই জিনিসটা। এবং এক্ষেত্রে আমি বলবো যখন সংখ্যাগুরু মান আর ওই মধ্যমা এবং গড়ের যে 3টে পদ্ধতি আছে, এবার গড়ের পদ্ধতির অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট এবারে। আচ্ছা, তাহলে সেটাও কিন্তু নোট ডাউন করে নাও। তাহলে মূল কথা, মাস্টারমশাইয়ের কথায় যেটা উঠে আসছে বারবার, ধারণাটা ভীষণভাবে স্পষ্ট হতে হবে। ধারণা যদি স্পষ্ট হয় পরীক্ষার খাতাও কিন্তু সুন্দর হবে। আর স্যার প্রতি বছরই যে বিষয়টা বলেন, আমি এবারও অনুরোধ করব যে খাতাটা সাজানো কেমন ভাবে হবে। এবার খাতাটা সাজানোর ব্যাপারে আমি প্রথমে বলি যে ছাত্রছাত্রীদের এটাই বলবো যে পরীক্ষার 1 সপ্তাহ বা এখন থেকেই কোনো নতুন অঙ্ক আর করা দরকার, তুমি যা শিখেছো সেটাই করে যাও, এবং পরীক্ষা হলে যাওয়ার আগে তুমি ভাবো যে আই এম দ্য বেস্ট, আমি যা পড়েছি আমি ওই পরীক্ষা হলে সবচেয়ে ভালো পরীক্ষা দেবো। এই মানসিকতাটা কিন্তু তাকে তৈরি করতে, আত্মবিশ্বাসটা রাখতে হবে। তা না হলে তোমার কোশ্চেন ওইখানে যা থাকবে তোমার কিন্তু তার মধ্য থেকে কিন্তু অ্যান্সার করে আসতে হবে। তোমার জন্য কিন্তু বোর্ড নতুন করে কোনো কোশ্চেনও দিবে না বা সেকেন্ড টাইম পরীক্ষাও আর কন্ডাক্ট করবে না। অতএব আমি ওইখানে যা পাই তার থেকে আমার সবচেয়ে যতটুকু বেশি নিতে পারি সেইভাবে আমাকে তৈরি হতে হবে। এবার এই খাতা তৈরির ক্ষেত্রে বলি যে তোমরা যে পেনটা দিয়ে লিখবে সেই মাধ্যমিকে সেই পেনটা এখন থেকেই তৈরি করো, যে আমি যে কোম্পানির পেনই হোক না কেন, যেটা দিয়ে তোমার হাতের লেখা ভালো, সমস্ত পেনগুলো আগে একটু একটু লিখে তৈরি করে রাখো, এবং পরীক্ষার যাবার দিন বা পরীক্ষার কয়েকদিন আগে থেকে মন শান্ত রাখবে, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমটাও দরকার। এবং পরীক্ষা হলে যাওয়ার আগে কিন্তু কারো সাথে কোনরূপ মানে মনোমালিন্য বা কিছু খারাপ আচরণ তুমি করবে না, এফেক্ট আসে। সর্বোপরি পরীক্ষার হলে ঠুকে যিনি ইনভিজিলেটর হিসেবে থাকবেন, গার্ড হিসেবে থাকবেন, তার সাথেও সৌজন্যমূলক এবং তাকে সম্মান দিয়ে কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা শুরু করতে হবে। আমাদের 15 মিনিট আগে যে কোশ্চেনটা দিয়ে দেয় তখন মন স্থির করে ওই কোশ্চেনগুলোকে তুমি সিলেক্ট করে নাও এবং যথাসময়ে লেখাটা শুরু করো। এবং প্রথমে এই যে খাতা সাজানোর বিষয়ে বলবো যে আমাদের যে কোশ্চেন একেবারে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে খাতায় অ্যান্সার লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, এবং তুমি যদি কোনোটা পরেও লিখো সেক্ষেত্রেও চলবে। ধরো আমি বলি এই কোশ্চেনটা অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকেই পাই যে স্যার 6টা লিখেছে, আমি যদি 6টায় লিখি যদি একটা ভুল হয় তাহলে কি আমি 5-এ 5 পাবো? তো
সেইটা টোটালটাই ডিপেন্ড করবে পরীক্ষকের উপরে। তবে এইটুকুন জানি যে ছাত্রদের স্বার্থ দেখেই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নির্দেশ দেওয়া নম্বরটা থাকে, হ্যাঁ। বিভাজন করে দিয়ে বা দেয়। বলে দেয়। সেক্ষেত্রে একটা টিপস আমি বলবো, যেই প্রশ্নটা মনে হয় তোমার ডাউট আছে সেটা তুমি সবার শেষে লিখো। যেমন আমি 3-এর উদাহরণ নিয়ে 3-এরই সত্য মিথ্যা লেখো। আমার হয়তো 3-এর 4 নম্বর কোশ্চেনটা আমার ডাউট হচ্ছে এটা সত্য হবে না মিথ্যা হবে, তাহলে আমি ওই 3-এর 4 নম্বরটা আমি 6 নম্বরে লিখে দিই। আচ্ছা। তাহলে এটা ভুল হলেও বা রাইট হলেও কোনো যায় আসে না। হুম, হুম। সাধারণত আমরা ওটা নেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, এই টিপস গুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে যেটা আমার সন্দেহ হচ্ছে সেটা পেছনে লিখে দিব, হুম, হুম। কোনো অসুবিধার কিছু নেই। আর কোনো অধ্যায় সম্পর্কে ওদের কি বিশেষভাবে কিছু বলার আছে? হ্যাঁ, এই যে বললাম, যেমন আমি পাটিগণিতটা একটু কভার করে দিলাম ওই চ্যাপ্টার থেকে, বীজগণিত থেকে বললাম। আমি বীজগণিত বলা শুধুমাত্র হয়ে গিয়েছে, জ্যামিতিও বলা হয়ে জ্যামিতি গিয়েছে। বলেছি, একটু ত্রিকোণমিতি পার্টটা নিয়ে আলোচনা করি। আচ্ছা। ত্রিকোণমিতি পার্টে আমাদের যে কোশ্চেন, আমাদের এখানে ত্রিকোণমিতি পার্টে আমার টোটাল 18 মার্কস বরাদ্দ থাকে, টোটাল 18। তার মধ্যে হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা, সেটা একটা 2টো অঙ্ক থাকবে, 5-এর করতে হয় একটা। আর সামনে সম্ভবত কোশ্চেন নাম্বার 12-তে থাকবে, তোমাকে 3টে অঙ্ক দিবে, করতে হবে 2টো, 3 3 6। তার মধ্যে এবার একটা পসিবিলিটি আছে ওই মান নির্ণয়ের অঙ্কগুলো, sin 60 cos 30, এই যে মান যেটা টেবিলটা যেটা আছে, ওই টেবিল থেকে যে মানগুলো দিয়ে যে অঙ্কটা মান বের হয়, স্যার x sin 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইকুয়াল টু tan 45 ডিগ্রি হলে x এর মান কত, এই যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলো কিন্তু একটা থাকতে পারে। আচ্ছা। এবং আরেকটা সহজ চ্যাপ্টার এই জায়গাটা আছে, ওই যে পূরক কোণ, হুম। অর্থাৎ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে রুট ওভার যে p প্লাস কিউ দিয়ে যে অঙ্কটা আছে, ওই টাইপের অঙ্কগুলো এইটা থাকতেই পারে। ওখান থেকে অনায়াসে করা যায় এবং খুব ভালোভাবে করা যায়। তারপরে যে এখান থেকে একটা থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে 2টো থাকে বললাম, এবং একটা অঙ্ক সাধারণত ওই জায়গাটায় বাইরের থেকে বলা ভুল হবে, বইয়ের মধ্যে থেকে থাকে, একটু নিজের এক্সামিনারদের একটু মন গড়া অঙ্ক একটা তৈরি করে দেয়। আচ্ছা। এটা কিন্তু খুব ভালো বলবো, এটা ভালো স্টুডেন্টদের জন্য বা নর্মাল তারাও একটুখানি নলেজ থাকলেই পারবে, এবং এটা ইজি থাকে। আর একটা এক্সারসাইজ থেকে বা উদাহরণ থেকে একটা থাকবে, একটা একটু বাইরে থাকবে 5। এই ক্ষেত্রে অঙ্কগুলো করার ক্ষেত্রে মনে রাখবে তোমাকে ছবি এঁকে তারপরে কিন্তু করতে হবে। ছবিটা না এঁকে যদি তুমি অঙ্কটা করে দিয়ে আসো তাহলে কিন্তু নম্বর পাবে। আচ্ছা। ঠিক উপপাদ্যের মতো, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, এবং এক্ষেত্রেও এই যে আমি একটা বাড়ির ছাদ থেকে একটা মনুমেন্টের উন্নতি কোণ আর অবনতি কোণ দেখছি, সেক্ষেত্রে কিন্তু বাড়িটার থেকে মনুমেন্টার উচ্চতা কিন্তু বেশি হতে হবে ছবি, অবশ্যই কম যেন না হয়। যদি কম হয় তাহলে অবনতি কোণে দেখবে, তাই না? নাম্বার পাবে, কারণ ছবি সম্পর্কে আবার অনেকের ভীতি থাকে, এবং ওই ছবিটার জন্য কিন্তু 1 নম্বর থাকে। আচ্ছা, এটা মাথায় রেখো কিন্তু। হ্যাঁ, এবং বলে দিয়েছেন যে ছবির জন্য কিন্তু 1 নম্বর বরাদ্দ রয়েছে। ওই ছবিটার সঙ্গে যেন লেখার মিল খুঁজে পাওয়া যায়। আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস, আমি আরেকটা পার্ট আলোচনা করিনি, সেই পার্টটা রয়েছে আমাদের ওই পরিমিতি, যেটা স্টুডেন্টদের একটু ভীতি মনে হয়। সেই পরিমিতিতে আমাদের টোটাল 15 মার্কস থাকে। এই 15 মার্কসের মধ্যে বড় কোশ্চেন থাকে 3টে, করতে হয় 2টো। আচ্ছা। এবার এইখান থেকে আমি বলবো ওই যে ঘনবস্তু সংক্রান্ত বিবিধ যে প্রশ্নাবলী যে চ্যাপ্টারটা আছে, ওটা করলে একটা কমন থাকবে। ডাইরেক্ট কিন্তু কোশ্চেন, যেমন একটা শঙ্কুর থেকে একটা ডাইরেক্ট, বা একটা চোঙের থেকে ডাইরেক্ট, এই টাইপের অঙ্ক দিতেও পারে, তা দিয়ে সবচেয়ে বেশি সম্ভাবনা একটা মিক্সড জাতীয় অঙ্ক কিন্তু থাকে। অর্থাৎ গোলক, শঙ্কু, আয়তঘন এগুলো মিশিয়ে যে অঙ্কগুলো থাকে, সেই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পরিমিতি যে শেষের যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে কিন্তু একটা অঙ্ক আশা করা যায়। ওইখানে আমার যেমন আয়তঘন বা ঘনক, অর্থাৎ সমকোণী চৌপল যে চ্যাপ্টারটা আছে, গোলক আছে, শঙ্কু আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে। হ্যাঁ, সেইখান থেকে এই কটা চ্যাপ্টার থেকে আমাদের যে 3টা কোশ্চেন হয়, সেখান থেকে একটা চ্যাপ্টার, ওই যে ঘনবস্তু যেটা পরের যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে কিন্তু মানে আসার মতন একটা অঙ্ক আছে। আচ্ছা,
এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে ওরা তো প্রত্যেকেই টেস্ট পেপার পেয়ে গেছে, তো টেস্ট পেপার কেমন ভাবে সলভ করবে, ওরা কতটা সময় ধরে করবে, এই সম্পর্কে যদি একটু টিপস দিয়ে দেন। আর আরো যদি কোনো পাশে যদি কোনো সহায়ক বইয়ের সহায়তা নিতে হয় তো সেক্ষেত্রে কেমন ভাবে আরো নিজেকে উন্নত করবে? দেখো, টেস্ট পেপার বেরিয়ে গেছে, পর্ষদের টেস্ট পেপার ওদের হাতে চলেও এসেছে, 12 তারিখে চলে আসবে, এর মধ্যে চলে আসবে, পেয়ে যাবেন এর মধ্যে। তো আমি বলবো যে কোনো একটা টেস্ট পেপারই নিক না কেন, সে যে কোনো কোম্পানির হোক, নিয়ে ও যদি 10 থেকে 12টা সেট সমাধান করে রাখতে পারে টোটালটা সময় ধরে একদম অবশ্যই সময় ধরে, তাহলে কিন্তু অবশ্যই তার গোটা বইটা কভার হয়ে যাবে। একটা সেট তৈরি করে অবশ্যই অ্যান্সার গুলো যেন যেটা ও পারছে না সেটা কিন্তু তাকে বই দেখে খুঁজে বার করতে হবে, মোবাইল দেখে করলে কিন্তু হবে না, কারণ মোবাইলে ওই সঠিক উত্তরটাই থাকবে স্পেসিফিক। আর যদি সে বই থেকে বের করে তাহলে তার আশেপাশে তার অ্যান্সার গুলো জানা হয়ে যাবে। এই জন্যই বলবো, এবং স্টুডেন্টরা বেশিরভাগটাই যারা 100-এ 100 পেতে চায় তাদের জন্য স্পেশালি বলবো যে তারা যেন শর্ট প্রশ্নগুলোর মধ্যে কোনো রকম ভুল না করে, কারণ শর্ট প্রশ্নগুলোর মধ্যে যদি ভুল করে তাহলে যে এক্সামিনার খাতা দেখছে তার কিন্তু প্রথমেই কি হবে যে না এরা অত ভালো স্টুডেন্ট না, তো খাতা ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে আর কি। তো যারা 100তে 100 পাওয়ার ছাত্র তারা কিন্তু শর্ট প্রশ্ন বাদ গেলে ওই শর্ট প্রশ্নতেই বাদ যায়। আরেকটা কথা মনে রাখবে, 100তে 100 পেতে গেলে যখনই তোমার খাতাটা একটু মার্কসটা বেশি হয়ে যাবে তখন কিন্তু আমাদের খুব কড়াভাবে খাতাটা দেখা হয়, একটু সূক্ষ্মভাবে দেখা হয়। এক্ষেত্রে মাথায় রাখবে যে আমি একটা সমাধান করছি, আমি সমাধান করে বা পাশে বা অর না লিখে ইকুয়াল টু দিচ্ছি, এই ধরনের যদি কিছু লিখে তাহলে কিন্তু তার টোটাল নম্বর থেকে কিন্তু 1 নম্বর বাদ যায়। মানে আমি সমাধান করছি সামনে লিখতেছি ইকুয়াল টু, হবে না। এই টিপস করলে খুব দরকার, এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ইউনিট মাস্ট, একদম একক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমার একটা ক্ষেত্রফল এত বর্গ একক, এই শব্দটা লিখতে হবে, বর্গ সেমি, বর্গ মিটার, আয়তন এত ঘন একক, ঘন সেমি, এই এককগুলো যদি না লিখে তাহলে কিন্তু 1 নম্বর বাদ চলে যাবে। যারা 100তে 100 পেতে যায় তাদের এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ছোটখাটো জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের, তাহলে অঙ্কের ভয়কে জয় করার কিন্তু খুব একটা কঠিন নয়। তো আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কোচবিহার টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় লিটন দাস, এবং তার গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে লব্ধ গুরুত্বপূর্ণ অনেক কিছু টিপস, যেগুলো একদম নিম্ন স্তরের ছাত্রছাত্রী থেকে উচ্চ স্তরে যারা ভালো রেজাল্ট করতে চাও প্রত্যেকের জন্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমাদের কাছে কোনো ছাত্রই খারাপ নয়, আমরা প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা দেখি। এবং তবুও যারা মানে একদম ভয়ে আছো, কারণ আমাদের কাছে অনেক মেসেজ আসছে, চিঠি আসছে যে কেমন ভাবে আমরা আরো নিজেদেরকে উন্নত করব, কাজেই সেক্ষেত্রে অনেক টিপস কিন্তু মাস্টার মশাই তোমাদের দিয়ে দিলেন। এবং তার সঙ্গে অবশ্যই দরকার পর্যাপ্ত ঘুম, সুষম আহার এবং মনোসংযোগ। তার জন্য পরীক্ষার আগে যে কদিন হাতে সময় পাচ্ছ একটু ধ্যান প্রাণায়াম এগুলোর উপর জোর দাও, তাহলে শরীর সুস্থ থাকলে মন ঠিক থাকবে, মন ঠিক থাকলেও শরীর, কারণ পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং পরীক্ষা তোমাদের খুব ভালো হোক, অঙ্ক নিয়ে কোনো ভয় নেই, সমস্ত দিক থেকে স্যার চেষ্টা করেছেন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এবং সমাধান। যদি আরো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের দপ্তরে তোমরা পাঠিয়ে দিও। আর আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের সিকন ক্লাসরুম এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে। ধন্যবাদ। নমস্কার।